নতুন বাংলাদেশ গড়তে অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সবসময় পাশে থাকার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রী। ভোট ও গণতন্ত্রের অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হবে বললেন তারেক রহমান। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় নির্বাচনের আগে যতটা সম্ভব সংস্কার এগিয়ে নিতে চায় ইসি। সবার আকাঙ্ক্ষার রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে ঐকমত্য কমিশন। দুই উপদেষ্টার সাবেক এপিএসদের দুর্নীতির বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেবে দুদক। শাহরিয়ার আলম এবং জেকবের বিরুদ্ধে মামলা। কুয়েটের ভিসি প্রো ভিসির পদত্যাগ নিয়ে ধোঁয়াশা। মন্ত্রণালয়ের দাবি নাকচ সংশ্লিষ্টদের। অনশন ভেঙে শিক্ষার্থীদের আনন্দ মিছিল। প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি মাহাথিরকে কারাগারে পাঠানোর নির্দেশ। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি সহপাঠীদের। এবং ভারতের পদক্ষেপের জেরে পাল্টা ব্যবস্থার ঘোষণা পাকিস্তানের। সিন্ধু পানি চুক্তি বাতিল করলে যুদ্ধের হুঁশিয়ারি। জঙ্গি নির্মূলের হুঙ্কার মোদি। I say to the whole world, India will identify, track and punish every terrorist. সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে কাতারের কাছে বিনিয়োগ সহ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, বাংলাদেশ কাতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। কাতারে দুই নেতার সাক্ষাতে এমন নানা বিষয়ে আলোচনা হয়। এদিকে বাংলাদেশকে অর্থনৈতিক হাব হিসেবে তৈরির চেষ্টায় ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার কাতারের দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন বাংলাদেশ গড়তে বিনিয়োগ করা সহ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রধান উপদেষ্টাকে উচ্চ পর্যায়ের কারিগরি দল পাঠানোর পরামর্শ দেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় আর্থনা সামিটের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য কাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে পুনরায় সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এদিন কাতারের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দেশের অর্থনীতিকে মজবুত রাখতে ভূমিকা রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে। আমরা একটা অ্যাপ বাইর করতেছি, যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন, আপনি কি করতে চান, কি করতেছেন, কি হলে ভালো হবে, পরামর্শ দিতে চান পরামর্শ দেবেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো। আমরা শুধু খোপগুলো বানিয়ে দেবো, খোপগুলো বানিয়ে দিলে এই জিনিস যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয়। প্রধান উপদেষ্টার চতুর্থ দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এই বিষয়ে যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয় এবং এই ফলে যাতে রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে। কাতার সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান শফিকুল আলম। উনি ইন্টারিম গভর্নমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং ইকোনমিক হাব বানাতে চান। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পুরো রিজিয়নের জন্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি এই আহ্বান জানান। বলেন, জনগণের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে। 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তারেক রহমান। আপন অপর রিপোর্ট। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে নির্বাচন মাথায় রেখে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।
তিনি বলেন, কোনোভাবেই যেন গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত না হয়। বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এ সময় তারেক রহমান আরও বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সব কিছু বাধাগ্রস্ত হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। এই তিনটি নাম যখন দেখলাম তখন কিন্তু আমার চোখে আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নির্বাচনের আগে নিজেদের ক্ষমতার মধ্যে প্রয়োজনীয় সংস্কারের কথা জানিয়েছেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার নিয়ে কথা বলেন তিনি। আর হাই কমিশনার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সহায়তা করবে অস্ট্রেলিয়া। শিউলি রায়ের রিপোর্ট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রায়েলি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে হাই কমিশনার বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন প্রত্যাশা করে অস্ট্রেলিয়া। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your efforts. Thank you very much. আর সিএসি জানান, হাই কমিশনারের আগ্রহের প্রেক্ষিতে আগামী নির্বাচনের প্রস্তুতি ও সংস্কারের অগ্রগতি জানানো হয়েছে। আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি এবং আমাদের রিফর্মস যে বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং নর্মালি মেজর কি কি রিফর্মস আমরা করার চেষ্টা করছি এবং ওনারা একটা এশিওর করেছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, দে আর রেডি টু সাপোর্ট আস, সাপোর্ট দি ইসি। ঐক্যমত কমিশনের প্রস্তাবের দিকে না তাকিয়ে নিজেদের সাধ্যমতো সংস্কারের কথাও জানান সিএসি। ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐক্যমত কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। ভোটার তালিকা হালনাগাদ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ সহ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয়েও অস্ট্রেলিয়ান প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চেয়েছে আমজনতা দল। সেই সঙ্গে দেশকে বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে ভাগ করলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে জানিয়ে এই প্রস্তাবনার বিরোধিতা করেছে দলটি। বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নেতারা। আর সবার আকাঙ্ক্ষার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ঐক্যমত্য কমিশন কাজ করছে বলে জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফাহিম ইউসুফের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন আমজনতার দল। বৈঠক শেষে কথা বলেন দলটির সদস্য সচিব তারেক রহমান। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রয়োজনীয়তা ঐকমত্য কমিশনে তুলে ধরেছেন তারা। আমরা মনে করি দলীয় প্রধানমন্ত্রী এইগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তি হওয়া উচিত। এতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে এবং ভারসাম্য রক্ষা হবে। উচ্চকক্ষ ব্যবস্থাপনায় যে অনির্বাচিতভাবে কিছু প্রতিনিধি নেওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবনায়, সেটা বিরোধিতা করেছি। দেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করলে পার্বত্য অঞ্চল সহ জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানিয়ে দলটি এ প্রস্তাবনার বিরোধিতা করেছেন বলেও জানান সদস্য সচিব। তো এই প্রদেশ বা রাজ্যে ভাগ করা হলে আমাদের হিল ট্রাক্স যেটা আছে ওইটা একটা সংকটে পড়বে, আমাদের সার্বভৌমত্বের ক্রাইসিস সৃষ্টি হবে এবং এটা নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র হচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করেছি যে আপনারা এই কাজটি করবেন না। এর আগে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। একমত প্রকাশ করেছেন, সেগুলি নিয়ে আজকে আলোচনার অবকাশ। জানান, কমিশনের লক্ষ্য সকলের সঙ্গে আলোচনা করে একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা, যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি করবে। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানে যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে
একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এরই মধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। আর আমজনতার দল সহ এ পর্যন্ত 16টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। 15.5 বছর চেপে বসা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এত সহজে ভেঙে পড়বে তা কল্পনাও করেনি দেশের মানুষ। মুখ খুলে কথা বলতে পারবেন তা চিন্তাও করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার কাফরুল থানা দক্ষিণ আয়োজিত দাওয়াতি গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ পথসভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান জানান, গেল 15 বছরে আওয়ামী লীগ গুম, খুন, অত্যাচারের সব সীমা পার করে ফেলেছে। জামায়াতের বিশেষ কোনো এজেন্ডা নেই উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ায় তাদের লক্ষ্য। কোনো ভুল হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। সম্প্রতি 2 উপদেষ্টার সাবেক এপিএস এর দুর্নীতির অভিযোগের বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। সম্প্রতি দেশের প্রথম সারির গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ ওঠে ফেসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া এই ছাত্র প্রতিনিধিরা বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। উপদেষ্টার এপিএস এর দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এদিন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে 27 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 261 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি। একই সঙ্গে প্রায় 14 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 85 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা করা হয় ভোলা আসনের সাবেক এমপি আব্দুল আল জ্যাকবের বিরুদ্ধে। 27 কোটি 38 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 260 কোটি 94 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জ্যাকব স্ত্রীর 3 কোটি 28 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সার্চ কমিটির গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এই ঘোষণার পর প্রায় 58 ঘন্টার অনশন ভাঙেন শিক্ষার্থীরা। কর্মসূচি প্রত্যাহার করে আনন্দ মিছিল করে তারা। এদিকে পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন উপাচার্য ও উপ উপাচার্য। সহকর্মী নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর SK শরীফুল আলম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দুজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সরকার সব ধরনের পদক্ষেপ নেয়ার পরও বিষয়টি সুরাহা না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে উপাচার্য ও উপ উপাচার্য পদত্যাগপত্র জমা দেয়। একই সঙ্গে সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগের কথাও জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের এর আগে গতরাতে তাদের অপসারণের সরকারি সিদ্ধান্ত জানার পর
এক দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা প্রায় 58 ঘন্টা পর তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর বুধবার রাতেই আনন্দে ফেটে পড়েন শিক্ষার্থীরা, বের করেন আনন্দ মিছিল। বৃহস্পতিবার সকালেও দল বেঁধে ক্যাম্পাসে ঘুরতে দেখা যায় তাদের। বিজয়টা শুধুমাত্র কুয়েটিয়ানদের না, আমি মনে করি সারা বাংলাদেশের যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, যারা আমাদের জন্য প্রতিবাদ মিছিল করেছে, আমাদের সাথে অনশনে ছিল, প্রত্যেকেরই আমি মনে করি এই বিজয়টা। এদিকে কোনো পদত্যাগপত্র জমা দেননি বলে দাবি করছেন কুয়েটের ভিসি ও প্রভিসি। পদত্যাগ বিষয়ে আমার সাথে তদন্ত কমিটি কোনরূপ কোনো আলাপ আলোচনা করেনি, আর আমি ডেট প্রাপ্ত করেনি, ফলে এ বিষয়ে স্বাক্ষর দেওয়া বা করা এটা প্রশ্ন কেন আর মাথায় আসে না। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ ও বহু শিক্ষার্থী হতাহতের জেরে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার 3 নম্বর আসামি মাহাতির হাসানকে জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনায় জড়িত 2 বান্ধবীকেও খুঁজছে পুলিশ। এদিকে আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে পারভেজের সহপাঠীরা। আর কবর জিয়ারত করে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন খুনিদের বাঁচাতে প্রভাব বিস্তার করছে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। HML রিপোর্ট। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় বুধবার চট্টগ্রাম হালি শহর থেকে গ্রেপ্তার করা হয় মাহাতির হাসানকে। একই দিন বিকেলে গাইবান্ধা সদর থেকে প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে 6 জন আসামিকে গ্রেপ্তার করা হলো। এদিকে বৃহস্পতিবার দুপুরে সিএমএম আদালত প্রাঙ্গণে পারভেজের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি জড়িত 2 বান্ধবীকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমরা পারভেজ হত্যার বিচার চাই, যে খুনিগুলো ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, মৃত্যুদণ্ড চাই আমরা, এটি আমাদের প্রধান দাবি। যারা হচ্ছে সঠিক দোষী ওরাই যাতে হচ্ছে মানে আসামির কাতারে যায়, ওরাই যাতে শাস্তি পায়, যারা নির্দোষ তারা যাতে কোনোভাবেই হেনস্থা না হয়। এদিকে নিহত পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহে বালুকার কাইচান গ্রামে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কবর জিয়ারত করেন তিনি। বলেন, পারভেজের খুনিদের বাঁচাতে প্রভাব বিস্তার করছে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। একটি হত্যাকাণ্ড নিয়ে এ ধরনের মিথ্যাচার করা, এটি কিন্তু ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীরা পুরোপুরি তাদের উপর সামান্যতম আস্থা রয়েছে, সে আস্থার সংকট দেখা দিবে। যে কোনো ঘটনায় তাদেরকে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানাই এবং এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। গত 19 এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে বের হতেই গেটের সামনে পারভেজের উপর হামলা হয়। তাতে ছুরি আঘাতে মারা যান টেক্সটাইল বিভাগের 3য় বর্ষের এই ছাত্র। HML, দেশ টিভি, ঢাকা।